সালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান তো গেল, নরেন্দ্র মোদী এসেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে, কথা দিয়েছিলেন উনি আসবেন। শুভেন্দু সহ 5 জনের শপথ হয়েছে, স্বাভাবিকভাবে যেটা হয়। কিন্তু এক নতুন খবর এর মধ্যে রয়েছে, সেটা হচ্ছে স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত, 2011 পর্যন্ত যে রাইটার্স বিল্ডিং এ থেকে সরকার পরিচালনা হতো, সেই রাইটার্স বিল্ডিং কে ত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন হিট করে একটা ভাড়া নেওয়া বিল্ডিং এ, যার ভাড়া হচ্ছে মাসে 17 লক্ষ টাকা। সেই বিল্ডিংটা উনি জনগণের পয়সা নয় করে উনি 15 বছর ধরে মাসে মাসে 17 লক্ষ টাকা করে খরচা করে ওইখানে উনি অফিস করেছিলেন। তিনি গোঁ ধরেছিলেন ওইখানে বামফ্রন্ট কাজ করে গেছে, ওখানে 34 বছর আমি ঢুকবো না। জনগণের টাকা তো, ওনার বাপের টাকা আর কি। হ্যাঁ, বাপ তো পশ্চিমবঙ্গ লিখে দিয়ে গেছিল, তা পশ্চিমবঙ্গের উনি ছিলেন রানী, তার ইচ্ছে মতো সমস্ত মাথা কাটতো। তাই এখন রানী এখন ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, আর ভাইপোর বাড়ির সামনে এখন চোর 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 স্লোগান উঠছে, সব দরজা আল্লাহ খিল দিয়ে বসে আছে। তো যাই হোক, আগামী সপ্তাহে ক্যাবিনেট বৈঠক বসছে দিল্লিতে, সম্ভবত বৃহস্পতিবার অথবা শুক্রবার। এই ক্যাবিনেট বৈঠকের পরেই শুভেন্দুকে ডাকা হয়েছে, ওই দিনই শুভেন্দুকে ডাকা হয়েছে। অর্থাৎ ক্যাবিনেট বৈঠকের পরে শুভেন্দুকে যখন বিশেষ করে ডাকা হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে ক্যাবিনেট বৈঠকটা ভারত, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কেন্দ্রিক। আর আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে যেভাবে শুভেন্দুর পিঠ দেখলাম নরেন্দ্র মোদীজির এবং অমিত শাহজির, বোঝা গেল তিনি এখন, শুভেন্দু অধিকারী হচ্ছে এখন নয়নের মণি। তারা যেটা চান শুভেন্দু সেটা তাদেরকে দিতে পারবেন, এটাই হচ্ছে বড় বিষয়। এখন তারা কি চান, অমিত শাহ তো রয়ে গেলেন, মোদীজি ফিরে গেছেন, তার কাজ রয়েছে। এদিকে খবর পাওয়া যাচ্ছে গতকালকে মার্কো রুবিও ফোন করেছিলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে। তিনি এই মাসে তো আসবেনই, ফোন করে খলিলুর রহমান সম্পর্কে তাদের কিছু কথাবার্তা হয়। কথাবার্তা সীমিত কত ছিল খলিলুর রহমানের চীন সফরকে কেন্দ্র করে। এখন দেখুন, ডিপ স্টেটের কিন্তু চোখ ওই সেন্ট মার্টিনে এখনো রয়েই গেছে। সেটা নিয়ে ডিপ স্টেট নড়ছে না। যতই ভেতরে ভেতরে ভারতের সঙ্গে একটা সেকেন্ড লবিতে একটা যোগাযোগের চেষ্টা মার্কো রুবিও এবং জেডি ভান্স বরাবর চালিয়ে যাচ্ছে, আমি বলে যাচ্ছি। কিন্তু এই আন্তর্জাতিক রাজনীতি না একেবারে সময়ের সাথে সাথে দৌড়াচ্ছে। আপনাদের বাংলাদেশের যারা কন্টেন্ট তৈরি করে তাদের মধ্যে আমি খুব কম পেয়েছি যে এরকম বুদ্ধিমত্তার সঙ্গে এরকম কন্টেন্ট বাংলাদেশে ইন্টারন্যাশনাল রিলেশনের উপর করতে পারে। আর যে ছেলেটি করে এথিক্যাল টক্সের, সে ছেলেটি খেটে খুটে করে, অথচ তার ভিডিওটা আপনারা দেখেন না। এই বিষয়ের ওপরই তার একটা ভিডিও রয়েছে, খুব সুন্দর। আমি কমেন্টে বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তা আমি যেটা বলছিলাম, আতশ কাচের নিচে এখন খলিলুর রহমান। এখন চীন সফর না আমেরিকা ভালো করে দেখছে, না ভারত ভালো করে দেখছে। কারণ আমেরিকার শত্রু হচ্ছে চীন, ভারতের শত্রু হচ্ছে চীন। চীন সামনে বন্ধুত্ব দেখায়, কিন্তু পেছনে পেছনে চীন সবসময় বাঁশ দেওয়ার জন্য বসে থাকে। ভারতও সবসময় নজর রেখে চলে। আর সেখানে যদি ডিপ স্টেটের ওইখানে একটা ইন্টারেস্ট রয়েছে,
সেখানে যদি চীনের তাকে টপকে যদি খলিলুর যদি চীনে যান, সেটা ডিপ স্টেটের লোকের চোখে করকর করবে, চোখে বালি পড়লে যেমন করকর করে ওরকম করকর করবে। আবার ভারতের কাছেও ব্যাপারটা একটুখানি গোলমেলে ঠেকছে, কারণ এই বঙ্গোপসাগরে যদি একটা ঘাঁটি করে তাহলে কিন্তু ভারত, চীন, রাশিয়ার পক্ষে কিন্তু সেটা খুব সুখকর হবে না। এই যে প্রতি মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতি ঘড়ির সময়ের থেকেও দৌড়চ্ছে, প্রতি মুহূর্তে পট পরিবর্তন হচ্ছে। এখন আমি শুনেছি যে চীন সফর কাটছাট করে নাকি খলিলুর রহমান নাকি তড়িঘড়ি ওয়াশিংটনের উদ্দেশ্যে দৌড়েছেন, এবং ওয়াশিংটনের ওখানে গিয়ে তিনি কি ঝাড় খাবেন তো ভগবান জানে। কিন্তু এটুকু বুঝতে পারি যে আপনাদের যে বর্তমান প্রধানমন্ত্রী, তিনি যে একটি গর্ধপ সেটা বলতে বাকি নেই, না বলে উপায় নেই। তিনি একটি সোজা গর্ধপ। তিনি ভারতকে চড়ালেন, চীন এখানে কখনো ঢুকবে না এই বিবাদের মধ্যে, কারণ চীন জানে এখানে একাধিপত্য গড়ে ফেলেছে একদম বিজেপি, হিন্দুত্ব একটা দল পুরো একাধিপত্য গেড়ে ফেলেছে। দরকার হলে চীনের সঙ্গে সম্মুখ সমর করে চীনকে কিন্তু ধ্বংস করে দিতে পারে, কারণ ভারতীয় সৈনিকদের পরাক্রম তারা দেখে ফেলেছে লাদাখ এবং সিয়াচিনে, প্যাংগংয়ে, অনেকগুলো জায়গায়। তো সেক্ষেত্রে চীন কখনো ভারতকে চটিয়ে ডাইরেক্টলি চটাবে না, ইনডাইরেক্টলি করতে পারে। আর আমেরিকা ভারতকে ছাড়তে চাইছে না, কারণ ভারত যদি হাত থেকে বেরিয়ে যায় তাহলে চীনকে রগড়াবার কোনো লোক নেই। একমাত্র এশিয়ান কান্ট্রিতে ভারতই একমাত্র মহাশক্তি, এই চীনের চোখে চোখ রেখে কথা বলতে পারে। ফলে খলিলুর এই দুই দিকে, সে যেমন ইউনুসের করে যাওয়া যে দাসত্বের চুক্তি সেটা নিয়ে যেমন এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি আবার পাল্লা ঝুঁকেছে আবার চীনের দিকে। তেলে আর জলে তো মিশ খাবে না বাবা। আবার এদিকে সারা ভারতবর্ষের সীমান্তটা পুরো ঘিরে ধরেছে চাপ, একেবারে গৌরীয় চাপ যাকে বলে। ফলে একদিকে দুটো বড় শক্তি, একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে ভারত, তারপরে বর্ডারে হচ্ছে গিয়ে পুরো একটা রাইট উইং দল, তাদের কোটি কোটি সমর্থক, বজরং দলের হনুমান দল। কাঁটাতারের বেড়া খুলে যদি ঢুকে যায় কোনো সৈন্য সামন্ত লাগবে না, কিন্তু ভারত সেটা করতে চায় না। তবে বেশি বাড়াবাড়ি যদি হয় এখানে বা ওখানে, যেটা আমি গতকালকে বলেছি যে হিন্দুদের উপর অত্যাচার, মন্দির ভাঙা, জবরদখল করে হিন্দুদের জমি করা, জমি নেওয়া, এগুলো যত হবে তত কিন্তু উত্তাপ বাড়বে। আর সেই উত্তাপে পূর্বে হচ্ছে সমগ্র বাংলাদেশ। ফলে বাংলাদেশের কিন্তু সামগ্রিক পরিস্থিতি খুব একটা সুখের নয়। আমি বহুদিন আগে থেকে বলছি বাংলাদেশ হয়ে যাবে স্যান্ডউইচ। আপাতত স্যান্ডউইচের ভেতরে আপনার এই ক্রিমি লেয়ারটা পড়েনি। এই ক্রিমি লেয়ারটা যেদিনকে পড়ে যাবে না, আর ওই আপনার স্যান্ডউইচ মেকারে যখন ঢাকনা বন্ধ করে ইলেকট্রিকের এটা দিয়ে দেওয়া হবে, তখন দেখবেন একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছেন আপনারা। তো এই আন্তর্জাতিক রাজনীতিতে এখন সব থেকে ঘোরেল অবস্থা হয়ে রয়েছে খলিলুরের। খলিলুর এপাশে গালি খাচ্ছে, ওপাশে গালি খাচ্ছে, আবার তারেক রহমানের কাছেও গালি খাচ্ছে। এই লোকটারও মান সম্মান নেই, এই লোকটারও
মানে ছুটতে ছুটতে জুতো সুরতলা হয়ে যাচ্ছে, তবু তার পদ চাই। আমি জানি না পদের এত কি লোভ। তো যাই হোক, আপাতত খলিলুর আমেরিকা যাক, শুনছি আমেরিকা গেছে, আমেরিকা যাক, আর আমাদের এখানে মার্কো রুবিও আসুক। আর আমরা অপেক্ষা করব সামনের বৃহস্পতিবার অথবা শুক্রবার ক্যাবিনেট বৈঠকের পর কি সিদ্ধান্ত শুভেন্দুর প্রতি আসে বা কি নির্দেশ শুভেন্দুর প্রতি আসে, সেটা 7 দিনের মধ্যে বোঝা যাবে। আমি বলেছিলাম না নির্বাচনের পর খুব একটা অপেক্ষা করতে হবে না। এবার সেই দিকে চোখ রেখে রাখুন সবাই। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার। দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো ভারতীয় রাজনীতি, স্পেশালি পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে। আমার আলাপের প্রসঙ্গ হলো শুভেন্দুর মাস্টার স্ট্রোক, পশ্চিমবঙ্গের মসনদে বিজেপির প্রথম সূর্যোদয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজ এক নতুন ইতিহাস রচিত হলো। দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে আজ কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দানে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। মোদি শাহর উপস্থিতিতে এই মেগা ইভেন্টে শুভেন্দু অধিকারীর সাথে আরো 5 জন মন্ত্রী শপথ নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের বিশ্বস্ত সেনাপতি থেকে আজ তার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার এই লড়াইটা কেমন ছিল? কিভাবে একজন দাপুটে নেতা নিজের চেনা মাঠ ভবানীপুরেই মমতাকে ধরাশয়ী করলেন? কিভাবে শুভেন্দু অধিকারের এই অবিশ্বাস্য রাজনৈতিক উত্থান? শনিবার বেলা গড়তেই ব্রিগেড ভরে উঠেছিল গেরুয়া আবহে। মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে বাংলার রাজনীতির মোড় ঘুরে গেল। শুভেন্দু অধিকারীর সঙ্গেই এদিন মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। সবচেয়ে বড় চমক হলো শুভেন্দু অধিকারী বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হলেও তিনি ভবানীপুর আসন থেকে জয়ী রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই একই আসন থেকে 3 বার লড়ে ক্ষমতায় টিকেছিলেন, কিন্তু এবার সেই ভবানীপুরেই নিজের প্রাক্তন সতীর্থের কাছে পরাজিত হলেন তিনি। শুধু নন্দীগ্রাম নয়, নিজের ঘরের মাঠেও মমতার এই পরাজয় তৃণমূলের 15 বছরের সাম্রাজ্য পতনের শেষ পেরেকটি পুঁতে দিয়েছে। 4 মে গত সোমবার ভোট গণনায় দেখা গেছে 294টি আসনের মধ্যে 207টিতে জয়লাভ করেছে বিজেপি। দীর্ঘ চেষ্টার পর অবশেষে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভিটেতে ক্ষমতায় এলো হিন্দু জাতীয়তাবাদী এই দলটি। প্রশ্ন উঠতে পারত কে হবেন মুখ্যমন্ত্রী, কিন্তু শুক্রবারের বিধায়ক দলের বৈঠকে অন্য কোনো নাম আলোচনায় হয়নি। অমিত শাহ জানিয়েছেন সর্বসম্মতিক্রমে শুভেন্দুকে বেছে নিয়েছে দল। মোট 8টি প্রস্তাব এসেছিল, 8টি গোপন প্রস্তাব এসেছিল। সেই 8টি গোপন প্রস্তাবের প্রত্যেকটি প্রস্তাবে শুভেন্দু অধিকারের নাম ছিল, যার কারণে অমিত শাহ শুভেন্দু অধিকারের নাম ঘোষণা করতে বাধ্য হয়েছেন। 2021 সালে বিজেপি 77টি আসন পেয়ে থমকে গিয়েছিল, কিন্তু শুভেন্দু দমে যাননি। দল ত্যাগের পর থেকেই তিনি তৃণমূল কর্মীদের কাছে হয়ে উঠেছিলেন আক্রমণাত্মক হিরো। তার হাত ধরেই বিজেপি এই রেকর্ড জয় ছিনিয়ে নিয়েছে। মনে পড়ে 2011 সালের কথা। 34 বছরের বাম শাসনের ইতি ঘটিয়ে যে পরিবর্তন এসেছিল বাংলায়, শুভেন্দু অধিকারী ছিলেন তার অন্যতম রূপকার। নন্দীগ্রামে রাসায়নিক শিল্প তালুক বিরোধী যে কৃষক আন্দোলন মমতাকে ক্ষমতায় বসিয়েছিল, তার নেপথ্যে ছিল শুভেন্দুর তৃণমূল স্তরের সাংগঠনিক জোর। মজার বিষয় হলো, তখন শুভেন্দু নন্দীগ্রামের বিধায়ক ছিলেন না, ছিলেন কাঁথি দক্ষিণের। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আন্দোলনের মুখ, আর শুভেন্দু ছিলেন কারিগর। আজ সেই কারিগর তার সেই প্রাক্তন নেত্রীকে সরিয়ে নিজে মুখ্যমন্ত্রীর কুর্সিতে।
শুভেন্দু অধিকারীর রক্তেই রাজনীতি। মেদিনীপুরের কাথি শহরের অধিকারী পরিবার মানেই এক রাজনৈতিক প্রতিষ্ঠান। তার বাবা শিশির অধিকারী ছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা, যিনি পরে মমতার হাত ধরে তৃণমূল কংগ্রেসে আসেন এবং কেন্দ্রীয় মন্ত্রী হন। শুভেন্দু ছাত্র রাজনীতি শুরু করেছিলেন কংগ্রেস থেকে, পরে বাবার পথ ধরে তৃণমূলে যোগ দিয়ে 2006 সালে বিধায়ক হন। 2009-এ দাপুটে সিপিআইএম নেতা লক্ষণ শেঠকে হারিয়ে তিনি প্রথমবারের মতো সংসদেও যান। এরপর জঙ্গলমহলের মাওবাদী অধ্যুষিত এলাকায় তৃণমূলের সংগঠন গড়ে তোলার গুরুদায়িত্ব সামলেছেন তিনি। 2016 সালে বিধানসভায় ফিরে মমতা সরকারের পরিবহন মন্ত্রীও হয়েছিলেন, কিন্তু ফাটলটা ধরল তখনই যখনই মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে শুরু করলেন এবং যুব সংগঠনের রাশ দিলেন। তখন থেকেই দূরত্ব বাড়তে থাকে শুভেন্দুর সঙ্গে। কাকতালীয়ভাবে যে ব্রিগেডে আজ শুভেন্দু শপথ নিলেন, সেখানে একদা অভিষেকের রাজনৈতিক অভিষেক হয়েছিল। 2020 সালে বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দুর আক্রমণের ধার বাড়ে। তিনি কেবল রাজনৈতিক নন, আদর্শগত মেরুকরণকেও হাতিয়ার করেন। অনুপ্রবেশকারী রোহিঙ্গা ইস্যুতে তার মন্তব্য সমর্থকদের কাছে জনপ্রিয় হলেও সমালোচকদের নজর কেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়ে তিনি যে দাপট দেখিয়েছিলেন, বিরোধী দলের নেতা হিসেবে গত কয়েক বছর দুর্নীতি ও নিয়োগ কেলেঙ্কারি ইস্যুতে লড়াই করে তাকে আরো মজবুত করেছেন। তবে শুভেন্দুর এই সফর সবসময় নিষ্কণ্টক ছিল না। তার বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগ উঠেছে বারবার। মুসলিম বিধায়কদের নিয়ে মন্তব্য করে তিনি যেমন বিতর্কে জড়িয়েছেন, তেমনি নারদা স্টিং অপারেশনে তার নাম আসায় তৃণমূল তাকে তদন্ত থেকে বাঁচতে দলত্যাগী বলে আক্রমণ করেছে। এমনকি এই পরিবর্তনের আনন্দ ঢাকা পড়েছে সহিংসতার ছায়ায়। শপথের ঠিক আগেই শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথকে আততায়ীরা গুলি করে হত্যা করেছে। এই উত্তপ্ত পরিস্থিতিতেই নতুন সরকারকে কাজ শুরু করতে হবে। তেজস্বী রাজনীতিবিদ থেকে এখন দক্ষ প্রশাসক হয়ে ওঠার গুরুদায়িত্ব শুভেন্দু অধিকারীর কাঁধে। বিনিয়োগ আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং তীব্র রাজনৈতিক মেরুকরণকে সামাল দেওয়া, এই ত্রিমুখী চ্যালেঞ্জ ঠিক করে দেবে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর ভবিষ্যৎ। এখন দেখার বিষয়, শুভেন্দু যেমন তেজস্বী রাজনীতিবিদ, কিন্তু এখন তেজস্বী প্রশাসক হয়ে উঠতে পারেন কিনা। কারণ একজন মুখ্যমন্ত্রী হিসেবে যতটা না রাজনীতিবিদ, তার চাইতে বেশি রাজ্য চালানোর ক্যারিশমা দরকার। সেই ক্যারিশমা দেখাতে পারেন কিনা সেটি দেখার বিষয়। আমরা নিশ্চয়ই আগামী দিনগুলোতে বাংলাদেশ থেকেও প্রত্যক্ষ করব বা লক্ষ্য করব যে শুভেন্দু অধিকারী সফল মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেন কিনা। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।